আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের দশম অধ্যায় আর্থিক বিবরণীর সপ্তম ক্লাস এবং সৃজনশীল অঙ্ক নাম্বার 3। এই ক্লাসে আমরা নতুন আরেকটি রেওয়ামিল দেখব এবং কিছু সমন্বয় দেখব। এই রেওয়ামিল এবং সমন্বয়গুলো দ্বারা আমাদের তিনটি সৃজনশীল প্রশ্নের সমাধান করতে হবে। তাহলে আসুন দেখি আমাদের বোর্ডে কি কি রেওয়ামিল দেওয়া আছে এবং কি সমন্বয়গুলো দেওয়া আছে। সৃজনশীল নাম্বার 3, খাদিজা অ্যান্ড কোংয়ের 2014 সালের রেওয়ামিল। খাদিজা অ্যান্ড কোংয়ের 2014 সালের রেওয়ামিল কি আছে? 1 নম্বর আছে প্রারম্ভিক মজুত পণ্য 15,000 টাকা। 2 নম্বরে কি আছে? ক্রয় ও বিক্রয় 40,000 টাকা এবং 1,05,000 টাকা। এখানে ডেবিটে যে টাকাটা আছে এটা হচ্ছে ক্রয় এবং ক্রেডিটে যে টাকাটা আছে এটা হচ্ছে বিক্রয়। তাহলে ক্রয় ও বিক্রয় 40,000 টাকা আর 1,05,000 টাকা। বেতন কত আছে? বেতন আছে 5,000 টাকা। ক্রয় ফেরত, শুধু ফেরত দেয়া আছে। এখানে দেখেন একটা আছে ডেবিটে, একটা আছে ক্রেডিটে, অর্থাৎ একটা হচ্ছে ক্রয় ফেরত, একটা হচ্ছে বিক্রয় ফেরত। তাহলে ফেরত 2,000 টাকা এবং 1,000 টাকা। ক্রেডিটে যে টাকাটা আছে এটা হচ্ছে ক্রয় ফেরত এবং ডেবিটে যে টাকাটা আছে এটা হচ্ছে বিক্রয় ফেরত। বীমা প্রিমিয়াম কত আছে? 750 টাকা। বীমা প্রিমিয়াম 750 টাকা। কারবারি বাট্টা কত আছে? 1,050 টাকা এবং 750 টাকা। একটা হচ্ছে বিক্রয় কারবারি বাট্টা, একটা হচ্ছে ক্রয় কারবারি বাট্টা। একটা বিক্রয় কারবারি বাট্টা, একটা ক্রয় কারবারি বাট্টা। পরিবহন খরচ কত আছে? পরিবহন খরচ আছে 2,500 টাকা। 2,500 টাকা। বিজ্ঞাপন খরচ আছে 2,750 টাকা। 2,750 টাকা। বাট্টা প্রাপ্তি 9 নম্বর আছে কি? বাট্টা প্রাপ্তি 1,000 টাকা। 1,000 টাকা। শিক্ষানবিশ ভাতা ও সেলামি একটা আছে কত? 1,300 টাকা। আর একটা আছে কি? 2,600 টাকা। শিক্ষানবিশ ভাতা 1,300 টাকা, শিক্ষানবিশ সেলামি 2,600 টাকা। শিক্ষানবিশ ভাতাটা হচ্ছে আমাদের ব্যয় এবং শিক্ষানবিশ সেলামিটা হচ্ছে আমাদের আয়। শিক্ষানবিশ ভাতাটা আমাদের ব্যয়, শিক্ষানবিশ সেলামিটা আমাদের আয়। এজন্য একটা ডেবিট, একটা ক্রেডিট। বিবিত দেনাদার কত টাকা? 40,000 টাকা। 40,000 টাকা। এই হচ্ছে আমাদের রেওয়ামিল। এবং সমন্বয় কি আছে? সমন্বয় আছে 1 নম্বরে সমাপনী মজুত পণ্য 12,300 টাকা। 12,300 টাকা। 2 নম্বরে কি আছে? পণ্য ক্রয় 2,000 টাকা হিসাবভুক্ত হয়নি। 2,000 টাকা হিসাবভুক্ত হয়নি, অর্থাৎ অলিখিত ক্রয়। হিসাবভুক্ত মানে কি? হিসাবভুক্ত মানে হচ্ছে যেটা হিসাবে লেখা হয় না বা হিসাবের অন্তর্ভুক্ত হয়নি। হিসাবে লেখা হয়নি অথবা হিসাবে অন্তর্ভুক্ত হয়নি, তাকেই অলিখিত ক্রয় বলে। এরপর কি আছে? 3 নম্বর আছে স্বত্বাধিকারী 1,000 টাকা পণ্য উত্তোলন করেছেন যা হিসাবভুক্ত হয়নি, অর্থাৎ কোম্পানির মালিক। স্বত্বাধিকারী বলতে বোঝায় মালিক। 1,000 টাকার পণ্য উত্তোলন করেছেন, অর্থাৎ আমার যে প্রোডাক্টে আমি ব্যবসা করি সেই প্রোডাক্ট 1,000 টাকার পণ্য মালিক নিছে, কিন্তু আমার হিসাবে তোলা হয়নি, অতএব হিসাবভুক্ত করা হয়নি। 4 নম্বরে কি আছে? দেনাদারের উপর 4% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। দেনাদারের উপর 4% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। 5 নম্বরে কি আছে? বিজ্ঞাপন 5 বছরের জন্য পরিশোধ করা হয়েছে। বিজ্ঞাপন 5 বছরের জন্য পরিশোধ করা হয়েছে। এই হচ্ছে আমাদের রেওয়ামিল এবং সমন্বয়। এই রেওয়ামিল এবং সমন্বয়ের দ্বারা আমাদের 3টি সৃজনশীল অঙ্ক করতে হবে। সৃজনশীল 3টা কি কি আছে? সৃজনশীল নাম্বার ক, নিট ক্রয়ের পরিমাণ কত? খ নম্বরে কি আছে? খাদিজা অ্যান্ড কোংয়ের মোট মুনাফা নির্ণয় করো। গ নম্বরে আছে বছর শেষে খাদিজা অ্যান্ড কোংয়ের পরিচালন ব্যয় মুনাফা বের করো। বছর শেষে খাদিজা অ্যান্ড কোংয়ের পরিচালন মুনাফা বের করো। এই হচ্ছে আমাদের আজকের রেওয়ামিল এবং সমন্বয়। এই সমন্বয় দ্বারা আমাদের 3টি প্রশ্নের সমাধান করতে হবে। এখন আমরা বোর্ডে দেখব আমাদের সৃজনশীল 3-এর কয়ের সমাধান। আমাদের ক নম্বর অঙ্কে কি বলা হয়েছিল? ক নম্বর অঙ্কে বলা হয়েছিল নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছিল। তাহলে দেখি নিট ক্রয়ের পরিমাণ
ক কতে কি আছে, নিট ক্রয়ের পরিমাণ নির্ণয়, নিট ক্রয়ের পরিমাণ নির্ণয়। আমাদের এখন দেখতে হবে আমরা কিভাবে এই ক্রয়ের পরিমাণটা নির্ণয় করব। সবটা হবে কি বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা। এবার আমাদের ক্রয় কত ছিল, ক্রয় ছিল 40,000 টাকা, ক্রয় ছিল 40,000 টাকা। এর সাথে আমরা যোগ বিয়োগ কি করব, আমাদের ক্রয়ের সাথে যে আনুষঙ্গিক খরচ বা ফেরত বাট্টা ইত্যাদি আছে আমরা সবকিছু যোগ বিয়োগ করব, তাহলে আমরা নিট ক্রয় পাবো। তাহলে নিট ক্রয় বের করতে হলে কি করতে হবে, প্রথমে আছে কি ক্রয় 40,000 টাকা, ক্রয় 40,000 টাকা, এর সাথে যোগ করব অলিখিত ক্রয়। সমন্বয় 2-এ দেয়া আছে অলিখিত ক্রয়, কি দেয়া আছে সমন্বয় 2-এ, সমন্বয় 2-এ দেয়া আছে পণ্য ক্রয় 2,000 টাকা হিসাবভুক্ত হয়নি, অর্থাৎ এই 2,000 টাকা হচ্ছে অলিখিত ক্রয়। তাহলে যোগ হবে কি অলিখিত ক্রয় কত টাকা, 2,000 টাকা, অলিখিত ক্রয় 2,000 টাকা। এর সাথে তাহলে 40,000 সাথে 2,000 টাকা যোগ করলে কত হয়, 42,000 টাকা। এর থেকে বাদ দেবো কি ফেরত, ফেরত কত আছে 1,000 টাকা। এই ফেরতটা কোথায় পাবো, আমরা রেওয়া মিলের ভিতরে দেখি ফেরতে ক্রেডিট টাকায় লেখা আছে 1,000 টাকা। এই 1,000 টাকা হচ্ছে ক্রয় ফেরত, 1,000 টাকা হচ্ছে ক্রয় ফেরত। তাহলে ফেরত 1,000 টাকা, 42,000 টাকা থেকে 1,000 টাকা বাদ দিলে কত থাকে 41,000 টাকা। 42,000 টাকা থেকে 1,000 টাকা বাদ দিলে থাকে 41,000 টাকা। এর সাথে আমরা বাদ দেবো কি কারবারি বাট্টা, এর সাথে আমরা বাদ দেবো কারবারি বাট্টা। কারবারি বাট্টা কত আছে এবং কোথায় আছে, কারবারি বাট্টাটা আছে রেওয়া মিলে, রেওয়া মিলে কোথায় আছে, কারবারি বাট্টা দেওয়া আছে, একটা আছে ডেবিট পাশের টাকা, একটা আছে ক্রেডিট পাশের টাকা। ক্রেডিট পাশে যে টাকাটা আছে 750 টাকা, ওই 750 টাকা হচ্ছে আমাদের ক্রয় বাট্টা বা কারবারি বাট্টা, অর্থাৎ ওটা ক্রয়ের সাথে বাদ যাবে। তাহলে কি আছে কারবারি বাট্টা 750 টাকা, কোথা থেকে বাদ দেবো, এই 41,000 টাকা যে আছে এখান থেকে বাদ দেবো। তাহলে 41,000 টাকা থেকে যদি 750 টাকা বাদ দেই তাহলে কত থাকে 40,250 টাকা, 40,250 টাকা। এর সাথে আমরা বাদ দেবো কি পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন আমরা কোথায় পাবো, পণ্য উত্তোলন আমাদের রেওয়া মিলের ভিতরে আছে, কোথায় পণ্য উত্তোলন আছে সমন্বয়ের ভিতরে। সমন্বয়ের ভিতরে কি লেখা আছে সত্ত্বাধিকার, সত্ত্বাধিকার 1,000 টাকার পণ্য উত্তোলন করেছেন যা হিসাবভুক্ত করা হয়নি, সত্ত্বাধিকার 1,000 টাকার পণ্য উত্তোলন করেছেন যা হিসাবভুক্ত করা হয়নি। তাহলে এই যে 1,000 টাকার পণ্য ব্যবসা থেকে নিছে এটা তো লেখা হয় না, পরবর্তীতে মনে পড়ছে এই জন্য লিখতেছে, এই জন্য লেখা হয়েছে যে এটা সমন্বয়ে রাখা হয়েছে। যে আমার যখন আমি রেওয়া মিল করছি বা রেওয়া মিলটা আসা হলো খতিয়ান থেকে, রেওয়া মিলটা আসা হচ্ছে খতিয়ান থেকে, এই খতিয়ানে যখন লেখা হয়নি, খতিয়ান করার পরে রেওয়া মিল করার পরে যখন এগুলো মনে পড়ে তখন এগুলো আলাদা লিখে রাখে, এই হচ্ছে সমন্বয়। তাহলে আমাদের এটা লেখা আছে কোথায় সমন্বয়, কি লেখা আছে সত্ত্বাধিকার 2,000 টাকার পণ্য উত্তোলন করেছেন যা হিসাবভুক্ত করা হয়নি, অর্থাৎ ওইটা আমার লেখা হয়নি। তাহলে আমি কি করতে হবে, ওইটা আমার ক্রয় থেকে বাদ দিতে হবে। তাহলে কি হবে বাদ পণ্য উত্তোলন, বাদ পণ্য উত্তোলন 1,000 টাকা, বাদ পণ্য উত্তোলন 1,000 টাকা। তাহলে এই 1,000 টাকা যদি আমি 40,250 টাকা থেকে বাদ দেই তাহলে আমার কত থাকে, তাহলে আমার থাকে 39,250 টাকা। আমাদের এই অঙ্কটায় শুধুমাত্র এই কয়টাই আছে যা ক্রয়ের সাথে কাজ রয়েছে, যদি এর থেকে আরো বেশি কিছু থাকতো আমরা আনতাম, যেহেতু নাই অতএব এইটি আমাদের নিট ক্রয়। এই যে 39,250 টাকা বের হয়েছে এই ফিগারটাই হচ্ছে আমাদের নিট ক্রয়, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের কয়ের সমাধান। ক নম্বর অঙ্কে কি বলছিল, ক নম্বর অঙ্কে বলছিল নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। আমাদের নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করা হলো, নিট ক্রয়ের পরিমাণ কত 39,250 টাকা। যদি আমরা উত্তর লিখে এইভাবে লিখতে পারি, অতএব নিট ক্রয় $39,250 টাকা। এই হচ্ছে আমার সৃজনশীল 3-এর কয়ের সমাধান, সৃজনশীল 3-এর কয়ের সমাধান। এখন আমরা দেখব সৃজনশীল 3-এর খ, অর্থাৎ মোট মুনাফা নির্ণয়, কিভাবে মোট মুনাফা নির্ণয় করতে হয়। সৃজনশীল খ নম্বরে কি দেওয়া ছিল, সৃজনশীল খ নম্বরে দেওয়া ছিল খাদিজা অ্যান্ড কোং এর মোট মুনাফা নির্ণয় করো, খাদিজা অ্যান্ড কোং এর মোট মুনাফা নির্ণয় করো। তাহলে খাদিজা অ্যান্ড কোং এর মোট মুনাফা নির্ণয় কি করে করতে হবে দেখি। খ কি আছে, খাদিজা অ্যান্ড কোং এর বিশদ আয় বিবরণী, খাদিজা অ্যান্ড কোং এর বিশদ আয় বিবরণী, ব্র্যাকেটে কি মোট মুনাফা নির্ণয়, ব্র্যাকেট হচ্ছে মোট মুনাফা নির্ণয়। তারিখ কি হবে 2014 সালের 31শে ডিসেম্বর, 2014 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য, 2014 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের
জন্য। যদিও এখানে 31 ডিসেম্বর তারিখটা উল্লেখ করা নেই, কিন্তু তারপরে এখানে 31শে ডিসেম্বর লিখতে হবে, কারণ আর্থিক বিবরণী সবসময় বছরের শেষ দিন তৈরি করা হয়। আর্থিক বিবরণী সবসময় বছরের শেষ দিন তৈরি করা হয়, এই জন্য 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য, মানে পুরো এক বছরের জন্য। এরপর ঘরটা কি হবে? ঘর হবে একটা বিবরণের ঘর, 3টা টাকার ঘর। একটা বিবরণের ঘর, 3টা টাকার ঘর। এখানে আমরা প্রথমে আমাদের কি করব? মোট মুনাফা বের করতে হলে আমাদের প্রথমে আয় বের করতে হবে, এর সাথে কি করতে হবে? বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় কোনটা? বিক্রিত পণ্যের ব্যয়টা হচ্ছে আমাদের পণ্য উৎপাদনের সাথে সরাসরি সম্পৃক্ত যে সকল ব্যয়, পণ্য উৎপাদনের সাথে সরাসরি সম্পৃক্ত যে সকল ব্যয়, এই ব্যয়টাই হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। এই ব্যয়টাই হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমাদের বিক্রয় কি আছে? বিক্রয় আছে 1,05,000 টাকা। বিক্রয় আছে 1,05,000 টাকা। এর সাথে বাদ যাবে কি? বিক্রয় ফেরত। বাদ যাবে ফেরত। বিক্রয় ফেরতটা কোথায় পাবো? রেওয়া মিলে যে বিক্রয় ফেরতটা দেয়া আছে, ওইখানে ডেবিট পাশে, মানে ডেবিট টাকার ঘরে যে টাকাটা আছে 1050 টাকা, ওইটাই হচ্ছে আমাদের বিক্রয় ফেরত। মনে রাখতে হবে ক্রয় ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট, এবং ক্রয় বাদটাও ক্রেডিট। আবার বিক্রয় ডেবিট, বিক্রয় ফেরত, বিক্রয় ক্রেডিট, ক্রয় ফেরত ডেবিট, বিক্রয় বাদটাও ডেবিট। ক্রয় ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট, ক্রয় বাদটাও ক্রেডিট। আবার বিক্রয় ক্রেডিট, বিক্রয় ফেরত ডেবিট, বিক্রয় বাদটাও ক্রেডিট। এটা সবসময়ের জন্য মনে রাখতে হবে। তাহলে আমরা ক্রয় বিক্রয় ফেরত কোথায় পাবো? রেওয়া মিলে ফেরতের ঘরে যে টাকাটা আছে 2000 টাকা, এই 2000 টাকায় কি আমার বিক্রয় ফেরত। তাহলে বিক্রয় ফেরত কত আছে? বিক্রয় আছে 1,05,000 টাকা, বাদ বিক্রয় ফেরত 2000 টাকা, থাকে কত? 1,03,000 টাকা, থাকে 1,03,000 টাকা। এর থেকে আমরা বাদ দেবো কি? কারবারি বাট্টা বা বিক্রয় বাট্টা। বিক্রয় বাট্টাও আছে, যে কারবারি বাট্টা দেওয়া আছে এখানে ডেবিট ঘরে যে টাকাটা আছে 1050 টাকা, এটা হচ্ছে আমাদের বিক্রয় বাট্টা। তাহলে বিক্রয় বাট্টা কত আছে? 1050 টাকা। 1,03,000 টাকা থেকে যদি আমি 1050 টাকা বাদ দিই, তাহলে আমার থাকে কত? 1,01,950 টাকা। এই 1,01,950 টাকা কি আমার নিট বিক্রয়। আমার নিট বিক্রয়। এই নিট বিক্রয়ের সাথে আমি বাদ দেবো কি? বিক্রিত পণ্যের ব্যয়। নিট বিক্রয়ের সাথে বাদ দেবো বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কি আছে? বিক্রিত পণ্যের ব্যয় আছে বাদ বিক্রিত পণ্যের ব্যয়। সর্বপ্রথম কি আছে? প্রারম্ভিক মজুত পণ্য। সর্বপ্রথমে আছে কি? প্রারম্ভিক মজুত পণ্য। এর সাথে আসবে কি? ক্রয় বা নিট ক্রয়টা আমার আনতে হবে। তাহলে আমি নিট ক্রয়টা এখানে আমি করব না। কেন করব না? আমার নিট ক্রয়টা আমি ঠিক এর আগের অঙ্ক, অর্থাৎ ক নম্বর অঙ্কে আমি নিট ক্রয় বের করছি, ওইখান থেকে যদি আমি এইখানে সরাসরি নিট ক্রয়ের যে অ্যামাউন্টটা বের হয়েছে, মানে ফিগারটা বের হয়েছে 39,250, ওইটা সরাসরি এনে দেই এবং ব্র্যাকেটে নিট ক্রয় লিখে ব্র্যাকেটে লিখে দিই ক থেকে আনিত, তাহলেই যথেষ্ট। এতে করে আমার দুইটা লাভ হবে। একটা হবে আমার কি? আমার সময়টা বাঁচবে। পরীক্ষা হলে আমার কি? সময়টা বাঁচবে। কিন্তু অবশ্যই ক থেকে আনিত এটা লিখতে হবে। ক থেকে আনিত এটা লিখতে হবে, তা না লিখলে কিন্তু কেটে দিবে। তাহলে কি আছে? নিট ক্রয় ক থেকে আনিত কত টাকা? 39,250 টাকা। যদি আমরা, যেহেতু আমরা এই নিট ক্রয়টা ক নম্বর অঙ্কে বের করছি, তাই আমরা সেখান থেকে আনছি। যদি আমরা ক নম্বর অঙ্কে নিট ক্রয়টা বের না করতাম, তাহলে আমাদের এখানে অবশ্যই করে দেখাতে হতো। যেহেতু আমরা করছি, তাই আমরা সরাসরি ক নম্বর থেকে নিয়ে আসছি। কি নিয়ে আসছি? নিট ক্রয় 39,250 টাকা। এর সাথে আছে কি? পরিবহন খরচ। এর সাথে আছে কি? পরিবহন খরচ কত আছে? 2,500 টাকা। এবার আমার এই তিনটা যোগ করলে কত হয়? এই তিনটা যোগ করলে হয় 56,750 টাকা। 56,750 টাকা। এই 56,750 টাকার সাথে আমি বাদ দেবো কি? সমাপনী মজুত পণ্য 12,300 টাকা। এই সমাপনী মজুত পণ্য কোথায় আছে? সমন্বয়ের 1 নম্বর সমন্বয়তে আছে সমাপনী মজুত পণ্য 12,300 টাকা। এই 12,300 টাকা যদি আমি 56,750 টাকা থেকে বাদ দেই, তাহলে কত আসে? 34,450 টাকা। 34,450 টাকা। এই 34,450 টাকা কি? আমার বিক্রিত পণ্যের ব্যয়। আমার বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয় 34,450 টাকা যদি আমি 1,01,950 টাকা মানে নিট বিক্রয় থেকে বাদ দেই, তাহলে কি আমার মোট মুনাফা বের হবে। তাহলে নিট বিক্রয় ছিল কত? 1,01,950 টাকা বাদ 44,450 টাকা। তাহলে কত টাকা? 57,500 টাকা। 57,500 টাকা। এই 57,500 টাকা কি আমার মোট মুনাফা। 57,500 টাকা কি আমার মোট মুনাফা। এরপর এইটা হচ্ছে আমাদের সৃজনশীল খ, মানে সৃজনশীল 3-এর খ নম্বর অঙ্কের সমাধান। মোট মুনাফা
নির্ণয়। সৃজনশীল 3-এর খ নাম্বার অঙ্কের সমাধান মোট মুনাফা নির্ণয়। যদি এই মোট মুনাফা নির্ণয় বুঝতে আপনাদের কারো সমস্যা থাকে, কোথাও প্রবলেম থাকে, অবশ্যই আমাদের কমেন্ট করে জানান, ইনশাল্লাহ সমাধান করব। এখন আমরা দেখব সৃজনশীল 3-এর গ এর সমাধান। সৃজনশীল 3-এর গ এর সমাধান। গ নাম্বার অঙ্কে কি আছে? গ নাম্বার অঙ্কে আছে খাদিজা অ্যান্ড কোংয়ের পরিচালন মুনাফা বের করো। খাদিজা অ্যান্ড কোংয়ের পরিচালন মুনাফা বের করো। গ নাম্বার সমাধান। গ নাম্বার সমাধান অর্থাৎ সৃজনশীল 3-এর গ নাম্বার অঙ্কে কি বলা হয়েছিল? বলা হয়েছিল খাদিজা অ্যান্ড কোংয়ের পরিচালন মুনাফা বের করো। খাদিজা অ্যান্ড কোংয়ের পরিচালন মুনাফা বের করো। তাহলে খাদিজা অ্যান্ড কোংয়ের পরিচালন মুনাফা কিভাবে বের করব? অঙ্ক নাম্বার গ, খাদিজা অ্যান্ড কোংয়ের বিশদ আয় বিবরণী পরিচালন মুনাফা নির্ণয়। 2014 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য 2014 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য ছক হবে আগের মোট মুনাফার ছকের মতোই, বিবরণ টাকা। এখানে আমরা সর্বপ্রথম আনবো কি? আমাদের আয়টা কি আছে? সর্বপ্রথম আনবো মোট মুনাফা কত আছে, মোট মুনাফার অ্যামাউন্টটা বের হয় বা ফিগারটা বের হয়, সেই ফিগারটা আনবো। আমাদের মোট মুনাফা কত ছিল? 57,500 টাকা। 57,500 টাকা ছিল আমাদের মোট মুনাফা। এর সাথে আমরা যোগ করব কি? পরোক্ষ পরিচালন আয় আমরা যোগ করব। পরোক্ষ পরিচালন আয় কত আছে? 1000 টাকা। তাহলে কত হলো? 57,500 যোগ 1000 সমান 58,500। এই 58,500 টাকার সাথে আমরা বাদ দিব কি? পরিচালন ব্যয়। তাহলে আমাদের পরিচালন ব্যয় বাদ দিতে হলে কি লাগবে? পরিচালন ব্যয় আছে কি? পরিচালন ব্যয় আছে বেতন কত টাকা? 5,000 টাকা। বেতন আছে 5,000 টাকা। বীমা প্রিমিয়াম আছে 750 টাকা। বেতন 5,000 টাকা, বীমা প্রিমিয়াম 750 টাকা। এরপরে কি আছে? বিজ্ঞাপন খরচ কত আছে? 2,750 টাকা। 2,750 টাকা বাদ বিলম্বিত। এইখানে দেখেন, যেমন বেতনের ক্ষেত্রে যদি আপনার অগ্রিম থাকতো, সেখানে লেখা হয়তো অগ্রিম, মানে যেটা অগ্রিম দেওয়া হতো সেখানে লেখা হতো অগ্রিম। সুনামের ক্ষেত্রে লেখা হয়তো অবলোপন, বা বিভিন্ন খরচের ক্ষেত্রে যেমন অগ্রিম লেখা হয় বা বকেয়া লেখা হয়, এইখানে ঠিক তেমন ভাবে আপনার যদি বকেয়া থাকে তাহলে লেখা হয় অবলোপন, আর যদি অগ্রিম থাকে তাহলে লেখা হয় কি? বিলম্বিত। এখানে কি আছে? বিজ্ঞাপন খরচ আছে 2,750 টাকা। 2,750 টাকা বাদ বিলম্বিত। অর্থাৎ আমাদের সমন্বয়ে বলা আছে বিজ্ঞাপন 5 বছরের জন্য দেয়া হয়েছে বা পরিশোধ করা হয়েছে। তাহলে 2,750 টাকা যদি আমি 5 বছরের জন্য দেই, তাহলে আমার 1 বছরের জন্য আমি কত টাকা দিছি? তাহলে 1 বছরের জন্য কত টাকা দিছি কিভাবে বের করব? আমি 2,750 টা যদি 5 দিয়ে ভাগ দেই, আমার কত বের হয়? 550 টাকা। 550 টাকা। এটা হচ্ছে আমার 1 বছরের জন্য, কারণ আমি এটা 1 বছরের জন্য অঙ্ক করতেছি, আমি এখানে 1 বছরেরটা নিয়ে আসছি। এবার আমি এখানে বাদ দিব কত? এই 550 টাকা আমি যদি 5 বছর থেকে 4 বছরের যোগ গুণ করি, কিভাবে 4 বছর আসলো? আমার অঙ্ক কয় বছরের? 1 বছরের। আমার দেয়া আছে 5 বছরের। তাহলে আমার 1 বছর যেহেতু অঙ্ক, তাহলে আমি 5 বছর থেকে 1 বছর বাদ দিই। কয় বছর থেকে? 4 বছর। অর্থাৎ আমার 4 বছর অগ্রিম দেয়া আছে। তাহলে 1 বছরে আমার কত? 450 টাকা। তাহলে 4 বছরে কত হবে? গুণ 4 সমান 2,200 টাকা। 2,200 টাকা। তাহলে এই 2,750 টাকা থেকে যদি আমি 2,200 টাকা বাদ দেই, তাহলে কত থাকে? 550 টাকা। এটা হচ্ছে আমার কি? বিলম্বিত বিজ্ঞাপন খরচ 550 টাকা। বিলম্বিত বিজ্ঞাপন কত আছে? 2,200 টাকা। আমার এই 1 বছরে আছে কত? 550 টাকা গেল। এরপরে কি আছে? অনাদায়ী পাওনা সঞ্চিতি। আমি কোথায় পাবো? এটা পাবো আমি সমন্বয়ে লেখা আছে দেনাদারের উপরে 4% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। তাহলে দেনাদার কত আছে? দেনাদার আছে 40,000 টাকা। তাহলে আমি 4% করলে কত আসে? 1,600 টাকা। কিভাবে আসে দেখেন, 40,000 গুণ 4 ভাগ 100। 40,000 গুণ 4 ভাগ 100। তাহলে এই 100 দুইটা শূন্য, যদি আমি 40,000 দুইটা শূন্য থেকে বাদ দেই, তাহলে থাকে কত? 400। অর্থাৎ 400 গুণ কত? 4। 400 গুণ 4। তাহলে 4 4 16 0 0 0 0, অর্থাৎ 1,600 টাকা। 1,600 টাকা। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি 1,600 টাকা। তাহলে আমাদের পরিচালন ব্যয় কি কি আছে? বেতন, বীমা প্রিমিয়াম, বিজ্ঞাপন খরচ, অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই চারটে হচ্ছে আমাদের কি? পরিচালন ব্যয়ের ভিতরে আছে। তাহলে 5,750, 550, 1,600, এই চারটা যোগ করলে হয় কত?
900, 7,900। এই 7,900টা কি আমার পরিচালন ব্যয়, এই 7,900 টাকা হচ্ছে আমার পরিচালন ব্যয়। তাহলে আমরা কি করব, আমাদের যে আয়টা ছিল এই আয় থেকে আমরা কি বাদ দেব, পরিচালন ব্যয় বাদ দেব। আয় থেকে যদি আমরা পরিচালন ব্যয় 7,900 টাকা বাদ দিই, আমাদের আয় ছিল কত, 58,500। এর থেকে যদি আমরা পরিচালন ব্যয় 7,900 টাকা বাদ দেই, তাহলে থাকে কত, 50,600 টাকা। এই 50,600 টাকাই হচ্ছে আমাদের পরিচালন মুনাফা। এই 50,600 টাকাই হচ্ছে আমাদের পরিচালন মুনাফা। এই পরিচালন মুনাফায় আরো অনেক কিছু আসে, মানে অন্তর্ভুক্ত হয়। এই পরিচালন মুনাফায় আরো অনেক কিছু আসে যা আমাদের বিগত যে ক্লাসগুলো আমরা দেখাইছি, অর্থাৎ আমাদের মেবি দ্বিতীয় ক্লাসে, মানে আর্থিক বিবরণী দ্বিতীয় ক্লাসে, ওই আর্থিক বিবরণী দ্বিতীয় ক্লাসে আমরা পরিচালন মানে বিষয়দায় বিবরণীর নিট মুনাফা নির্ণয় যে অংশটা দেখাইছি, ওইখানে আমাদের পরিচালন ব্যয়ের অনেক কিছু দেয়া আছে। ওই যা সকল ওইখানে দেয়া আছে সবই পরিচালন ব্যয়ের ভিতরে আসে, কিন্তু আমরা এইখানে শুধুমাত্র 4টা এন্ট্রি আনছি। কি জন্য আনছি, এই 4টা এন্ট্রি আমাদের আজকের যে অঙ্কটা আমরা করছি এই অঙ্কে শুধুমাত্র এই 4টা এন্ট্রি দেয়া আছে, এই জন্য আমরা শুধু এই 4টা এন্ট্রি এখানে আনছি। যদি আমাদের আরো বেশি দেয়া থাকতো আমরা আনতাম, যদি আরো কম দেয়া থাকতো তাহলে আমরা আরো কম আনতাম। এই আর কি। যদি আপনারা একটু আমাদের বিগত ক্লাসগুলো দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তাহলে এই হচ্ছে আমাদের সৃজনশীল 3-এর গয়ের সমাধান, পরিচালন মুনাফা নির্ণয়, পরিচালন মুনাফা নির্ণয়। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, আমরা অঙ্ক করার আগে বোর্ডে যে অঙ্কটা দেখাই, মানে প্রশ্নটা দেখাই, সেটা অবশ্যই আপনারা খাতায় তুলে রাখবেন। যদি খাতায় আপনারা না তুলে রাখেন তাহলে আমরা যখন সমাধানগুলো করি আপনারা সমাধানগুলোর কিছুই বুঝতে পারবেন না। এই হচ্ছে আমাদের আজকের আর্থিক বিবরণীর ক্লাস নাম্বার 7, অর্থাৎ 7ম ক্লাস, এবং আমাদের সৃজনশীল অঙ্ক নাম্বার 3। সৃজনশীল অঙ্ক নাম্বার 3, এই সৃজনশীল অঙ্ক নাম্বার 3-এ আমরা 3টা অঙ্ক করছি। কি কি অঙ্ক করছি, নিট ক্রয় নির্ণয়, মোট মুনাফা নির্ণয় এবং পরিচালন মুনাফা নির্ণয়। এই অঙ্কগুলোতে যদি আপনার বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আমাদের ক্লাসগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ইনশাআল্লাহ আগামী ক্লাস দেখার স্বাগতম।